গল্প তরঙ্গ আপনাদের সকলকে গল্পের স্রোতে হারিয়ে যাওয়ার আমন্ত্রণ, যেখানে শব্দেরা ছুঁয়ে যায় অদেখা অনুভূতির কিনারায়, আর প্রতিটি গল্প ভাসিয়ে নিয়ে যায় আপনাকে এক অচেনা জগতের পথে। বাঙালি মধ্যবিত্ত যৌথ পরিবারের নারীরা যদি তাদের অধিকারের কথা মুখ ফুটে বলতে চায়, তখন তাদেরকে বলা হয় লক্ষ্মী ছাড়া নষ্ট মেয়ে মানুষ, বিশেষ করে যদি তাদের বাপের বাড়ির দিকে সামর্থ্য কম থাকে। তাদের কর্তব্য হলো ব্যক্তিগত স্বপ্ন বিসর্জন দিয়ে সংসারের প্রতিটি মানুষের জন্য প্রাণপাত করা। এর অন্যথা হলেই তারা হয়ে ওঠে সাংঘাতিক মেয়ে, জাহাঁবাজ মেয়ে। কিন্তু সংসারের বন্ধন থেকে বেরিয়ে গিয়ে নারীরা নিজস্ব জগৎ তৈরি করে যখন অর্থনৈতিকভাবে সেই সংসারের ছাতা হয়ে দাঁড়ায়, তখন তাদের বিরোধিতা করার আগ্রহ সবার মধ্যে শিথিল হয়ে পড়ে। পৃথিবীটা সত্যি টাকার বশ। আজকের গল্প আশাপূর্ণা দেবীর ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ। অবশেষে সেই ঘটনাটাই ঘটল, সেই ভয়ঙ্কর নির্লজ্জ দুর্ঘটনা, যার আতঙ্কটা এতদিন ধরে একটা ছুঁচোলো ছুরির মতো সংসারের পাঁজরে বিঁধে বসেছিল। আতঙ্কের শেষ হয়েছে। ছুরিখানা সেই পাঁজরকে এফোর ওফোর করে বেরিয়ে গেছে, সমস্ত সংসারটাকে রক্তাক্ত করে দিয়ে। বুলা পালিয়েছে। এবারের ছোট বউ বুলা, পুরো নামটা যার বুলবুল। হিসেব মতো আমি এদের সংসারের কেউ নই। দৃশ্যত পরিচয় হচ্ছে আমি এদের বাড়িওয়ালার মেয়ে, কিন্তু শুনতে পাই জন্মাবার আগে থেকেই এরা আমাদের একতলার ভাড়াটে। কাজেই হাঁটতে শিখিয়ে আমি প্রথম বেড়াতে এসেছি নিচতলায়, এদের বাড়িতে। তারপর তো কত শীত, কত গ্রীষ্ম, কত বছর গেল, কিন্তু বেড়াতে আসার প্রধান জায়গা আমার এটাই রয়ে গেল। আমি প্রায় এদের পরিবারভুক্তই হয়ে গেছি। এদের নারী, নক্ষত্র সব আমি জানি। আমি জানতাম এবাড়ির প্রত্যেকের মনের মধ্যে অনুমানের প্রতিযোগিতা চলছে। বিধন ছুরিখানা সত্যি এই ভয়াবহ নৃশংসতা করবে, না কোনো এক সময় তীক্ষ্ণতা হারিয়ে শিথিল হয়ে খুলে পড়বে। অথচ এ নিয়ে স্পষ্ট আলোচনা কেউ কোনো দিন করেনি কারণ করতে পারেনি। কেন পারেনি তাও আমি জানতাম। বুলাকে চটাতে চাইতো না কেউ। বুলার কাছ থেকে সবাই সেবা পায়, যত্ন পায়, কাজ পায়। বুলা নইলে কারুর চলে না। বুলার শ্বশুর রাজেনবাবু দিনে দুবার নির্দিষ্ট সময় ধরে ডাকতেন, ছোট বৌমা। বুলা তাড়াতাড়ি বলে উঠত, যাই বাবা। আমি বুঝতাম বুলা এখন ওর শ্বশুরের হাঁটুতে কবিরেজি তেল মালিশ করবে অনেকক্ষণ ধরে। রাত্রে বুলা এসে ডাকত, বাবা ঘুমিয়ে পড়লেন নাকি? রাজেনবাবু গলাটা কেমন একরকম সুরে ঝেড়ে নিয়ে বলতেন, না, এই ঘুমটা এসেছিল। বুলা ফ্লানেলের টুকরো আর কাঠকলার আগুন নিয়ে ঘরে ঢুকত। ঘুমের আগে হাঁটুতে সেক দিয়ে গরম কাপড় জড়িয়ে তবে ঘুমান রাজেনবাবু। বুলার শাশুড়ি সুশীলাবালা দিনে 356 বার ডাক দিতেন ছোট বৌমা। সবগুলো ডাকের হিসেব দিতে না পারি আমি জানতাম সুশীলাবালা বেশিরভাগই এমন সব কাজে ডাকেন যার জন্য না ডাকলেও চলে। যেমন, ছোট বৌমা কাল থেকে আমার পানের সুপুরিটা কম দিও। ছোট বৌমা আমার বিছানাটা একবার রোদে দিলে পারো। ছোট বৌমা ভিজে কাপড়গুলো সব মেলা হয়েছে। ছোট বৌমা তখন সদরে কে করা নাড়লো। নিদেন পক্ষে একথাও বলবেন, ছোট বৌমা ঘরে আজকাল পিঁপড়ের উপদ্রব এমন বেড়েছে কেন বলো তো। বুলার বিধবা বড়জা ডাকতেন দিনে অন্তত 999 বার, বুলা উনুনটা ধরিয়ে দাও এবার। বুলা চায়ের জল চাপিয়েছ? বুলা এখনো তোমার কুটনো কাটা হয়নি? বুলা ময়দাটা কখন মাখবে? বুলা হাত চালাও চটপট। বুলার আইবুড়ো ননদ উষা, বুলার চাইতেও যে বয়সে বড় আর বুলার বিয়ের আগে থেকেই যে বিছানায় পড়ে আছে, সে চিয়ে চিয়ে গলায় যখন তখন ডাকে, ছোট বৌদি তোমার হলো? বুলা তাড়াতাড়ি কাছে যায়, বলে, কি উষা কি? উষা মুখ ঝামটে বলে, কিছু না, কিছু বলিনি।
বিধবা বড় জায়ের অনেক বয়সের অনেকগুলি ছেলে মেয়ে, তারা প্রত্যেককেই অনেকবার করে ডাক দেয়, ছোট কাকি। ছোট কাকি, আমার নীল খাতাটা যে এখানে ছিল, ছোট কাকি আমার বেলটা কোথায় রেখেছো? ছোট কাকি আমার স্কুলের বেলা হয়ে গেল। ছোট কাকি দেখো না, আমায় মারছে। ছোট কাকি আমার ফিতেটা বেঁধে দিয়ে যাও না। ছোট বৌমা, ছোট বৌদি, ছোট কাকি, একই নামের হেরফের, কথাগুলো একই ভাবে, একই সুরে, শুধু অক্ষরের হেরফের। তবু বুলাকে আমি কোনোদিন রাখতে দেখিনি। বুলা সব দিন সব সময় হাসছে, সব সময় কাজ করছে, সব সময় ছেলেদেরকে বকছে, ধমকাচ্ছে, ফিতে বেঁধে দিচ্ছে, জামায় সাবান লাগাচ্ছে। উষা যেন ওর চাইতে ছোট, এইভাবে ওকে ভোলাচ্ছে। আমার কাজও করে দিয়েছে কতদিন, ডেকে সেধে। ও কি ভাই, সেফটি পিন দিয়ে জামা পরছো কেন? দাও বোতামটা বসিয়ে দিই। আমি নানা করলে হাসতো, ইস মেয়ের কি লজ্জা। এই বুলা, একে চট করে চটানো যায় না। তাই বুলার পাশের বাড়ির জানলা দেখার চাঞ্চল্য দেখে আড়ালে আড়ালে শুধু এক আধটা মন্তব্য, শুধু সংসারের প্রত্যেকটি সদস্যের মধ্যে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময়। সে দৃষ্টির অর্থ হচ্ছে, এ মেয়ে আর ঘরে থেকেছে। বড় জায়ের বড় মেয়েটা যে এইসবে ক্লাস 9-এ উঠল, সেও যোগ দেয় এই দৃষ্টি বিনিময়। সেও কোনো এক সময় এসে ফিসফিস করে, ছোট কাকির একটা খামে চিঠি এলো, বলে ও বাড়ির বিজু কাকার যেন আর কাজ নেই, খালি ছোট কাকির ঘরের জানলার দিকে তাকিয়ে আছেন। এর জানলা খোলা তো। সুশীলাবালা হিস হিসিয়ে বলে ওঠেন, খোলা তো সব সময়। ঠোঁট উল্টে বলে নাতনি। আর অমনি সকলের মনের মধ্যে একটা আশঙ্কা ধুইয়ে ওঠে, ভগবান জানেন কি সর্বনাশ করবে। ভগবান থেকে এবার সকলেই জানল, সর্বনাশের মতো সর্বনাশ করেছে বুলা। শ্বশুরবাড়ির এই সহস্র বন্ধন ছিন্ন করে পালিয়েছে। অনেকদিনই জানতাম, বলল বড় জা। বিজুকে আমি চিঠি ছুটতে দেখেছি নিজের চোখে। সুশীলাবালা কপালে ঘা মেরে বলেন, আমি আরও আগেই জানতাম, টের পেয়েছিলাম ওর গুণ, নইলে আর আমার সুখেন সন্ন্যাসী হয়। মাসিমার এ কথার কেউ প্রতিবাদ করে না। করলে মাসিমা রেগে আটখানা হবেন ভেবে, না প্রতিবাদ করলে বুলার অপরাধের ওজনটা কমে যাবে ভেবে, কে জানে। নইলে অনায়াসেই তো বলতে পারা যেত, সুখেন তো তোমার বরাবরই স্বামীজিদের পায়ে পায়ে ঘুরত। 18 বছর বয়স থেকেই তো সুখেন হাফ গেরুয়া, মিশন থেকে ধরে এনে তো বিয়ে দিয়েছিলে ওর। প্রতিবাদ করার রোগ আমার একটু ছিল, কিন্তু সুবিধা করতে পারলাম না। কারণ আমি কলেজ থেকে বেরিয়ে একটা চাকরি ধরে বসেছি স্তব, মাসিমা মেসোমশাই আমার সঙ্গে কথা কন না। নইলে আমি আর এ বাড়ির জানি না কি। সুখেনদার স্বামীজিগিরির গোড়া থেকেই তো জানি। সত্যি বলতে কি, ছেলেটার চেহারা ছিল অতীব সুন্দর। ছেলেবেলায় বলতে গেলে আমি একরকম ওর রূপে বিমোহিতই ছিলাম। ও যদি মানুষের মতো হতো নির্ঘাত, তাহলে এ বাড়িতে একটা প্রেমে পড়াপড়ির ব্যাপার ঘটত। কিন্তু 16-17 বছর বয়স থেকে ওর ওই পাকামি দেখা দিল, এই স্বামীজিগিরি, ছুটি হলেই মঠে মিশনে ছোটা, যত সব ধর্মগ্রন্থ আর মহৎ জীবনী এনে পড়া, মেয়েদের দিকে তাকিয়ে না দেখা, এই সব নানা দুর্লক্ষণ। আমি প্রথমটায় ঠাট্টার চোটে ওর ঘাট থেকে ভূত নামাতে চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম সুখেন একেবারেই বেদম সিরিয়াস। হাল ছেড়ে দিয়ে লেখাপড়ায় মন দিলাম। ওদিকে ক্রমশ সুখেন পাকামিতে আরও দুরন্ত হয়ে উঠল। চিন্তায় পড়ে মাসিমা ওর বিয়ে ঠিক করলেন, আর বিয়ের আগের দিন সুখেন ভাগল। তারপর তো সে কত কাণ্ড, কত সৃষ্টি করে ধরে আনা, প্রায় পুলিশ প্রহরার মতো পাহারা দিয়ে বিয়ে করতে পাঠানো, নানান ইতিহাস। কিন্তু খেল দেখিয়েছিল সুখেন বিয়ের পর কটা দিন। জরিপার ধুতি পরেছিল, মাথায় গন্ধ তেল মেখেছিল, রোজ দাড়ি কামিয়েছিল। রাত 12টা পর্যন্ত ধর্মগ্রন্থ পাঠের সদভ্যাস ত্যাগ করে সন্ধ্যে থেকে শোবার ঘরের আশেপাশে ঘুরঘুর করেছিল। তখন আবার বাড়িতে সে কি হাসাহাসির ঘটা।
মাঝে মাঝে সে হাসি তিক্ত হাসিতেও পর্যবসিত হচ্ছিল। ছি ছি ছি, লাজ লজ্জার বালাই নেই, বকধার্মিকার কাকে বলে, খুব দেখালি বাবা, যা হোক। আর সমালোচনা চলছিল বুলার। কি পাকা মেয়ে এলো গো বউ হয়ে, তপস্বীকে তপভ্রষ্ট করতে পারে, সে মেয়ে কি সোজা। একদিন মাসিমা এমন কথাও নাকি বলেছিলেন, তার সাধু ছেলেকে এভাবে অধোগামী করায় নাকি বুলার মহাপাপ ঘটেছে। শাস্ত্রে নাকি এই রকম স্ত্রীলোককেই পাপিষ্ঠা বলে। স্ত্রী হচ্ছে সহধর্মিণী, স্বামীর ধর্মপথের সহায়। পড়নি রামকৃষ্ণ জীবনী, সারদামণির জীবনী। তা বেশি দিন আর বুলাকে এসব কথা শুনতে হয়নি। খুব তাড়াতাড়ি চৈতন্য হয়েছিল সুখেনের। হঠাৎ একদিন সকালবেলা ধরা পড়ল সেটা। ঘুম থেকে উঠেই নাকি কোথায় চলে গেছে সুখেন। কোথায় কোথায়, একটু পরেই জানা গেল কোথায়। গঙ্গা স্নান করতে গিয়েছিল সুখেন। স্নানান্তে এসে ঘোষণা করল আজ সে নির্জলে উপবাস করবে, কাল থেকে 3 দিন মৌনী থাকবে, আর 4 দিনের দিন আনুষ্ঠানিকভাবে সংসার ত্যাগ করবে। আর আটকাবার চেষ্টা করলে একেবারে নিরুদ্দেশ। সেই একদিন মাত্র আমি বুলার চোখে জল দেখেছিলাম। গাল দুটো কাঠের মতো শক্ত আর কালো কালো দেখাচ্ছিল। সেই গালের উপরে একটা জলের রেখা গড়াচ্ছিল আর শুকিয়ে যাচ্ছিল। পরে একদিন বলেছিল বুলা, সেদিন দুঃখে কাঁদিনি আমি, কেঁদেছিলাম অপমানে। কিন্তু ওই সেই একদিন, তারপর আর কেউ কোনো দিন বুলার মলিন মুখ দেখেনি। কিন্তু সেও তো ভালো না, সেও তো দোষের, সেও তো নিন্দের। স্বামী যার স্ত্রীকে ত্যাগ করে নিবৃত্তির পথে গেছে, তার কি করে প্রবৃত্তি হয় হাসতে, কথা বলতে, বাচ্চাগুলোর সঙ্গে হুড়োমি করতে? বাচ্চারা একেবারে ছোট কাকি বলতে অজ্ঞান। হবে না কেন? ছোট কাকির মতো এত রং ঢং আর কে করবে? এত পদ্য, এত ছড়া, এত গল্প, এত নাটক শিখলই বা কি করে বুলা? এই তো বাড়িতে আরো 3টে মেয়ে মানুষ আছে, তাদের মধ্যে এত কথা কে কয়? এত গান কে গায়? দিনগত পাপক্ষয়ের ধার শোধ করতে করতেই তো মরে যাচ্ছে সবাই। অথচ বুলা, যার প্রাণের মধ্যে প্রাণ থাকবার কথা নয়, মরমে মরে যাবার কথা, তার যেন 16 আনার উপর 18 আনা প্রাণের ঢেউ। আর সে ঢেউ যে পাশের বাড়ির জানলায় গিয়ে ধাক্কা দিচ্ছে, তাও তো জানতে কারোর বাকি ছিল না। স্বামীকে বাঁধতে পারলি না, পরপুরুষকে বাঁধছিস। এই উক্তিটা হয়তো অনুক্ত থাকতো, কিন্তু তার ঝাঁঝটা ছড়িয়ে পড়তো বুলার উপর। স্বামীকে অধোগামী করলে বুলার হয়তো মহাপাপ হতো, কিন্তু সংসারটার তো একটা সুরাহা হতো। ইশারা ইঙ্গিতে এ কথা সব সময় শুনতে হতো বুলাকে। সুখেনের বিরহ যন্ত্রণাটা ক্রমশ ফিকে হয়ে আসছিল। কিন্তু সংসারের একমাত্র রোজগেরে ছেলে সন্ন্যাসী হয়ে মঠে গিয়ে উঠলে সংসারে যে অসুবিধে, সেটা তো আর ক্রমশ ফিকে হয়ে যায় না, বরং ক্রমশ ঘোরালোই হতে থাকে। নিত্য ব্যবহার্য জিনিসগুলো ভেঙে যায়, ছিঁড়ে যায়, ক্ষয়ে ক্ষয়ে যায়, আর কেনা হয়ে ওঠে না। দৈনন্দিন প্রয়োজনের সীমানা সংকীর্ণ করে আনতে হয়, করতে হয় আরও কত কত ছাঁটাই। রান্নার লোক তো ছিলই না, একমাত্র চাকরটাকেও ছাড়িয়ে দিতে হয়। আর মাস কাবার হলেই বড় বৌদির মেজো মেয়েটা আমাদের দোতলায় উঠে এসে চুনচুন মুখে বলে, দিদা বললেন ভাড়াটা এ মাসেও দিতে পারলেন না। আরও কিছু হয়তো শেখানো থাকতো তাকে, আরও একটু বিনয়বাদী, আরও কিছু মিনতি, কিন্তু বলতে পারে না বেচারা, ড্যাশ টেনে চুপ করে যায়। আমি জানি আমাদের 2 পরিবারের মধ্যে যতই আত্মীয়তা ভাব থাকুক, এ কথায় মার ভুরুটা কুঁচকে ওঠে, বাবার মুখ গম্ভীর হয়ে যায়। কিন্তু মেয়েটা মাটির দিক থেকে চোখ তোলে না বলেই সে দৃশ্য থেকে রক্ষা পায়। রাজেনবাবু আর সুশীলাবালা, তাদের বিধবা বড় বউ আর রুগ্ন মেয়ে, সকলেরই মনে হতো সংসারকে এই অসুবিধে ফেলার জন্য বুলাই দায়ী। বুলারই ক্যাপাসিটির অভাব এটা। এর জন্য বুলার উচিত অপরাধী ভাবে থাকা। কিন্তু বুলা তো তা থাকে না। বুলা একেবারে অন্যরকম। বুলা যে এবাড়ির বউ, সে কথা যেন ভুলে গেছে বুলা।
বাড়ির বড় আইবুড়ো মেয়ের মতন থাকবে সে, কিন্তু এটা কে বরদাস্ত করতে পারে? তাই সবাই আড়ালে অস্ফুটে বলেছে, এ বউ আর ঘরে থেকেছে। বলেছে, না জানি কি সর্বনাশ করবে। শুধু উষা নিঃশ্বাস ফেলে বলেছে, আমার জায়গাটা ছোট বৌদি সমস্ত দখল করে নিয়েছে। কিন্তু বুলা যখন চলে গেল সব জায়গা ছেড়ে দিয়ে, তখন আরো অনেক জোরে নিঃশ্বাস ফেলল উষা। বলল, পৃথিবীতে সবাই যা খুশি করতে পারে, কিন্তু এ কি খুশির খেলা? সংসারের মুখে আগুন লাগাবার, সংসারের পাঁজর এফোর ওফোর করবার খুশি কেন জাগলো বুলার? আমিও ভাবলাম, বুলার সঙ্গে এই খুশিটাকে যেন ঠিক খাপ খাওয়ানো যায় না। আগেকার আমলে ঘরের বউ ঝি কুলোত্যাগ করলে কেউ হইচই করতো না। রাত্রিরে কলেরা হয়ে মারা গেছে, রাত্রিরেই দাহ করা হয়ে গেছে। মাঝরাতে সাপে কেটেছিল, শেষ রাতে কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হয়েছে। এমনি একটা কিছু রটনা করে সমাজের মুখোমুখি আক্রমণ থেকে রক্ষা পেত লোকে। ভিতরে ভিতরে তো শিয়ানে শিয়ানে কোলাকুলি, ঢাকে ঢোলে কাঠি, শুধু উলু দিতে মানা। এখন সমাজ নেই, যার যাবার প্রশ্ন নেই, তাই মিথ্যে রটনারও প্রয়োজন নেই। এখন বউ মেয়ে হারিয়ে গেলে যত পারো হইচই করা চলে, খবরের কাগজে ছাপিয়ে দেওয়া চলে, ফিরে এসো বলে কাকতি মিনতি করা চলে। রাজেনবাবু অবশ্যই কাগজে ছাপালেন না, কিন্তু বাড়ি ছাপিয়ে পাড়ায় পাড়ায় মনের জ্বালা যন্ত্রণা জানিয়ে এলেন, আর বাড়িতে যতটা সম্ভব চেঁচিয়ে রায় দিলেন, আজ থেকে যদি কেউ সেই হারামজাদির নাম মুখে আনবে তো তাকে জ্যান্ত গোড় দেব। বললেন, এ বাড়িতে যেন তার চিহ্ন মাত্র না থাকে, সব পুড়িয়ে জ্বালিয়ে নির্মূল করে দাও। বুলার 4টি বই ছিল, সেগুলো টেনে হিঁচড়ে ছিঁড়ে কুচি কুচি করে উনুন ধরাবার জন্য ঘুঁটের ঝুড়িতে ফেলে দিলেন সুশীলাবালা। বুলার বিয়ের সময় তোলা ছবিখানা দেয়াল থেকে নামিয়ে পা দিয়ে মারিয়ে কাজখানা ভাঙলেন। তারপর বড় নাতনিকে বললেন, এর থেকে সুখেনের ছবিটুকু কাঁচি দিয়ে কেটে রেখে বাকিটা উনুনে ফেলে দিয়ে যা। বুলার বড় যা নরম নরম মুখে বলল, ওর তোলা গহনাগুলো কি আপনার কাছে ছিল মা, না ওর কাছে? আমার কাছে আবার কি? সুশীলাবালা দাঁতে দাঁত চাপলেন। ঢলা নিয়ে সর্বনাশী, আমার কাছে কবে কি রেখেছে? তাহলে সেগুলো নিয়েছে। বড়জা বলল আরো নরম নরম মুখে, এক বস্ত্রে চলে গেছে বোলা। এ তথ্যটুকু অন্তত পাড়াপড়শির মনকেও কিঞ্চিত নরম করে আনতে পারে ভেবেই কি বড় বৌদি মুখটা অত নরম করলো? আমি অবাক হয়ে চাইলাম ওর দিকে, ভাবলাম ভুলে গেল নাকি? এত স্পষ্ট ঘটনা ভুলে যেতে পারে মানুষ? বেশি গহনা ছিল না বোলার, মামারা বিয়ে দিয়েছিল, তবু দিয়েছিল মোটামুটি। সে গহনাগুলো তো একখানি একখানি করে বেচেছে বুলা বড় জায়েরই বাপের বাড়ির শ্যাকরার কাছে, বড় জাই ডেকে দিয়েছে। আমি যেন কেমন করে সব টের পেয়ে যাই। গহনা বেচার সময় বড় যা যে প্রথমটা অপ্রতিভ হয়ে নানা করেছিল সে কথা আমি জানি, আর বুলা যে একটা অদ্ভুত যুক্তি দিয়ে সে আপত্তি খণ্ডন করেছিল সেও জানি। বুলার নাকি গহনা পরতে ভালো লাগে না, আর পড়তে যখন ভালোই লাগে না তখন নিয়ে কি হবে? বাক্সে পড়ে পড়ে পচা বই তো নয়। এত সব কথা বড় বৌদি কি করে ভুলে গেল ভেবে অবাক লাগলো আমার, কিন্তু কিছুতেই কেন তখনই মনে করিয়ে দিতে পারলাম না কে জানে। উষা আমারই বয়সী, উষা ছোট বৌদি বলতো, কিন্তু আমি বলতাম না, আমি বুলা বলতাম। বলতাম, তুমি এত খাটো কি করে বলো তো? বুলা হেসে বলতো, খাটো মানুষদের যে খাটাই সবার্থ, না খাটলে কি নিয়ে তারা থাকবে বলো তো? বুলা, সুখেনদাকে একটা চিঠি লিখবো? আর লোক হাসিও না ভাই। কিন্তু স্ত্রী, সংসার, বুড়ো মা বাপ সকলের দায় এড়িয়ে সন্ন্যাসী হওয়াও কি ধর্ম? ধর্ম এ কথা আবার কখন বললাম? চৈতন্য করে দেওয়া উচিত নয় ওকে? বুলা হেসে উঠে বলতো, অচৈতন্য হওয়া যা লক্ষ্য তাকে একখানা চিঠির ঢিল মেরে চৈতন্য করাতে পারবে?
বুলা চলে যাওয়ার পর থেকে ওদের ওখানে আমার যেতে ইচ্ছা করে না, কিন্তু আরও বেশি বেশি যেতে হয়। বাড়ি ভাড়া যত জমছে মাসিমা ততই আমাকে আদর করে করে ডাকছেন আর সংসারের যত অভাব অভিযোগের কথা বলছেন কেঁদে কেঁদে। কাঠ হয়ে বসে বসে শুনতে হয় আমাকে। মাসিমার সমস্ত কাপড় ছিঁড়ে গেছে, আর কিনতে পারা যাচ্ছে না। মেসোমশাইয়ের আর ওষুধ আনা হয় না। বড় বৌদি ছেলে মেয়েদেরকে স্কুল ছাড়িয়ে নেওয়া ছাড়া গতি নেই। আর উষা তো স্রেফ পথ্যির অভাবেই তিলে তিলে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে। না, কথাগুলো সুশীলাবালার বানানো নয়। রাজেনবাবুর প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো ফুরিয়ে যাওয়া স্তব সংসারে দারিদ্র্যের চেহারা কদর্য হয়ে উঠেছে, দেখতে পাচ্ছি চোখের ওপর। এই আক্ষেপগুলো বানানো নয়, বানানো হচ্ছে শুধু শেষ আক্ষেপটা। কি জানি কি কালনাগিনী ঘরে এনেছিলাম মা, সংসারটা বিষে জড়ো জড়ো হয়ে গেল। অর্থাৎ এইসব কিছুর জন্যই বুলাই দায়ী। ভয়ানক একটা রাগ হতো, কিন্তু কি বা বলবো? বুলার হয়ে কিছু বলবার জো কি? বুলার হয়ে তো দূরের কথা, বুলার কথায় কি বলবার জো আছে? বুলা যে লুকিয়ে লুকিয়ে অফিসে আমার সঙ্গে দেখা করেছে আর বুলা সিনেমায় নামবে বলে বাড়ি থেকে পালিয়ে এসেছে, এ গল্প উষার কাছেও করতে সাহস করিনি। কিন্তু এ গল্প কি চাপা থাকে? আগুন কি আত্মপ্রকাশ না করে ছাড়ে? খবরের আগুন এসে লাগলো রাজেনবাবুদের বাড়ি। বড় বৌদির মেয়ে নিয়ে এলো সেই আগুন। বুলা সিনেমায় নেমেছে। কোনো এক সিনেমা পত্রিকায় ছবি দেখে এসেছে সে। নবাগতা বুলা ব্যানার্জির ভাবে ভরা হাসি ঝরা মুখের ছবি। সাহিত্যিক বিজয় বোসের লেখা বইতে বুলার অভিনেত্রী জীবন শুরু। বিজয় বোস অর্থাৎ ওদের বাড়ির বিজু। অর্থাৎ সমাধান হলো একটা ধাঁধার, মীমাংসা হলো একটা অমীমাংসিত অঙ্কের। বুলা চলে যাওয়া থেকে আজ পর্যন্ত সেটা জিজ্ঞাসার প্রশ্নের মতো তীক্ষ্ণ হয়েছিল। বুলার অন্তর্ধানের সঙ্গে সঙ্গে বিজুও যদি বাড়ি থেকে অন্তর্হিত হতো, তাহলে 2 আর 2 4-এর হিসেব মিলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলা যেত। কিন্তু তা তো হয়নি। বিজু দিব্যি বাড়ি বসে আছে, অবিকল অবিচল। অতএব কি আর করা যায়? বিজুদের বাড়ি গিয়ে তার মা বাপকে যাচ্ছে তাই করা যায় না, যায় না পাড়ায় পাড়ায় বলে বেড়াতে। পারা যায় শুধু এ বাড়ির লোকেদের ও বাড়িতে যাওয়া বন্ধ করতে। বিজু সাহিত্যিক, বিজুদের বাড়িতে অগাধ পত্রপত্রিকা, তাই বড় বৌদির মেয়ে দুটোর ওটাই ছিল পড়ে থাকবার জায়গা। আর বিছানার রোগী উষার ও বাড়িটা ছিল লাইব্রেরি। ওই পাজিটার বাড়ি যদি আর যাবি তো ঠ্যাং খোড়া করবো তোদের, বলে রেখেছেন রাজেনবাবু নাতনিদের। অতএব ওদের অসুবিধা ঘটছে বিস্তর। কিন্তু লুকোচুরির ছিদ্রপথ বন্ধ করবার মতন আইন আর পৃথিবীর কবে কোথায় হয়েছে? সেই পথেই অগ্নিস্রাবী খবরটা এসে পৌঁছল এ বাড়িতে। উত্তেজনার মাথায় ভুলে গেল এরা কোথা থেকে জানলি উত্তর দিতে হবে। কই আনতো সে বই দেখি, বলল বড় বৌদি। মেয়েরা এনেছিল আগেই, এখন বিছানার তলা থেকে বার করে দেখালো। দেখলো বড় বৌদি, দেখলো তার বাকি ছেলে মেয়েরা, দেখলো উষা। কাড়াকাড়ি পড়ে গেল ছবি নিয়ে। বাঁচানো গেল না কর্তাগিন্নির কান। বোমার মতন ফেটে পড়লেন সুশীলাবালা। কি বললে বৌমা? বললেন, সেই লক্ষ্মী ছাড়া নষ্ট মেয়ে মানুষটার কথা নিয়ে এখনো এত কথা কেন তোমাদের? বললেন, জাহান্নামে যাক, সে নরকে যাক, তার ছবি এনে বাড়ি ঢুকিয়েছ তোমরা কোন লজ্জায়? বললেন, দূর করে ফেলে দাও, মুখখানা আস্তা করে ঘষতে দাও পা দিয়ে। রাজেনবাবু পাগলের মতো হাত পা ছুঁড়ে চেঁচাতে লাগলেন, কোথা থেকে জানলি বল, বল, জবাব দে। জবাব দেবার ক্ষমতা অবশ্য ওদের আর থাকে না। রাজেনবাবু চেঁচাতেই থাকেন, কেটে রক্ত গঙ্গা করব সব কটাকে, খুন করে ফাঁসি যাব। আলোচনার আর প্রসঙ্গ জুড়ছে না। জগতে ঘেউ কুকুর নেই, পচা ইঁদুর নেই, নেই কৃমি কীট নর্দমার পোকা, তাদের নিয়ে আলোচনা করতে পারো না? এরপর সত্যি বন্ধ করতে হলো লুকোচুরি। সত্যি এ বাড়িতে বন্ধ হলো বুলার প্রসঙ্গ। কিন্তু রাস্তার দেয়ালে দেয়ালে যে বুলার মুখের পোস্টার, নবাগতা, কিন্তু মুখখানা যে দেখবার মতো।
দেশত্যাগী হতে হবে এবার, বলেন রাজেন বাবু। গলায় দড়ি দিতে হবে এবার, বলেন সুশীলাবালা। আর উষা শুয়ে শুয়ে ভাবে, দেশত্যাগী হবার ইচ্ছাটা বাবার যদি আরো অনেক উগ্র হতো। বাবা গেলে মা নিশ্চয়ই সঙ্গ ছাড়বে না, আর উষাকে কি ফেলে রেখে যাবে মা বাপ? কিন্তু রাজেন বাবুর ইচ্ছের চাইতে সুশীলাবালার ইচ্ছাটা যদি বেশি জোরালো হয়। বোধ করি অনেকক্ষণ ভেবে উষা আমার কাছে বলছে নিঃশ্বাস ফেলে, কি মনে হয় জানো রানু, তাতেও বুঝি কিছু বৈচিত্র্য হবে আমার, তবু তো বাড়িতে কিছু বদল হবে। বললাম, বুলা চলে গেল, অত বড় বদল হলো। উষা বলল, চুপ চুপ, সর্বনাশ, মুখে এনো না ও নাম, গলা কাটা পড়বে তোমার। কিন্তু বুলা আছে হাতের বাইরে, বুলার বোধ করি ভয় নেই গলা কাটা পড়ার, তাই সেই নাম স্বাক্ষর করে জলজান্ত একটা চিঠি পাঠিয়ে বসে বাড়িতে। এ বাড়িতে একবার আসতে চায় বুলা, একবারটি দেখা করতে চায় এদের সঙ্গে। কি বললি? আসতে চায়, দেখা করতে চায়? সেই অনুমতি চেয়ে চিঠি দিয়েছে? উফ, মেয়ে মানুষের এত দুঃসাহস, এত বড় বুকের পাটা! বলেন রাজেনবাবু, বলেন সুশীলাবালা, বলল তাদের বাড়ির বড় বউ। ছোট বউয়ের আস্পর্দা দেখে অজ্ঞান হয়ে গেল সবাই। চিঠিখানা যতগুলো কুচি করা সম্ভব তা করে পুড়িয়ে ফেলা হলো। আর একদিন অফিসে আসে বুলা, বড় গাড়ি করে, পরিচালকের গাড়ি। এসে মুখ নিচু করে টেবিলে পিন ঘষে খানিকক্ষণ, তারপর বলে, ও বাড়ির খবর কি? তাতে তোমার কি দরকার বুলা? আমি বলি হতাশ হয়ে। বুলার চোখে জল টলটল করে, সেই হাসি খুশি বুলা। আমি বলি, ওরা তোমার নাম মুখে আনে না বুলা, তোমার চিঠি ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে। বুলা মাথা তুলে বলে, তাছাড়া আর কি করবে বলো, আমি ওদের মুখ পুড়িয়েছি। মুখ নিচু করে বসে রইল একটু, তারপর মুখ তুলে বলল, বুঝতেই পারছি আমার মুখ ওরা আর দেখতে পারবেন না। তুমি আমার একটা কাজ করবে রানু, একটা জিনিস পৌঁছে দেবে ওখানে। আমি হাত জোর করি, বলি, তোমার জিনিস ডাস্টবিনে যাবে বুলা, যাবে আগুনে। বুলা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলে, তবে কি হলো রানু, তবে কি জন্য? কথা শেষ করে না বুলা, তাড়াতাড়ি মুখ ফিরিয়ে চলে যায়। কিন্তু তবু বুলা হার মানে না, চেষ্টা ছাড়ে না। সুশীলাবালা যে বলেন সাংঘাতিক মেয়ে, জাহাবাজ মেয়ে, মিথ্যে বলেন না। বুলার বুকের পাটা দেখে আমিও স্তম্ভিত হয়ে গেছিলাম। প্রত্যক্ষই দেখেছিলাম কি না, ছিলাম সেখানে দাঁড়িয়ে। পিয়ন এসে সুশীলাবালা দেবীর খোঁজ করছে, আমি বলে দিলাম। সুশীলাবালার কাছে পিয়ন, হ্যাঁ টাকা এসেছে রেজিস্টার্ড ইনশিওরে, সই করে নিতে হবে, পাঠিয়েছে বুলা ব্যানার্জি। টাকা পাঠিয়েছে বুলা সুশীলাবালার নামে? স্তম্ভিত হয়ে গেলাম। এ কি ধৃষ্টতা বুলার, এ কি দুর্মতি! কাঁটা হয়ে উঠি, কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকি ভয়ঙ্কর একটা ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাতের আশঙ্কায়। কি হয়, কি হয়! ভয় করছে পিয়নটার জন্য, নিরপরাধ লোকটা না মার খায়। বাড়ি শুদ্ধ সবাই তো হুমড়ে এসে পড়েছে এখানে। কিন্তু ঝড়, বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত কিছু হলো না। হঠাৎ যেন সমস্ত প্রকৃতি থমথমে হয়ে গেল। মিনিট খানেক সমস্ত নিথর। তারপর সুশীলাবালার গম্ভীর কণ্ঠ শোনা গেল, কে পাঠিয়েছে বললে? বললাম তো, বুলা ব্যানার্জি। সইটা করে দিন তাড়াতাড়ি। কত টাকা? 2000। 2000! আমার মনে হলো শব্দটা যেন সমস্ত বাতাসে ছড়িয়ে পড়ল। সকলের মুখ থেকে উঠল তার প্রতিধ্বনি, নেবার দরকার নেই, ফেরত দিয়ে দাও। ধরা ধরা গম্ভীর গলায় রায় দিয়ে ঘরের মধ্যে চলে গেলেন রাজেন বাবু। উচ্চারণটা কেমন যেন দুর্বল শোনালো, চলে যাওয়াটা শিথিল দেখালো। রানু, কি করি বলতো মা? বললেন সুশীলাবালা। আমি কি বলবো? বললাম ধূসর গলায়।
সত্যিই তো, কি বলবো, এই টাকা যখন ফেরত যাবে বুলার মুখটা কিরকম হয়ে যাবে। আমাকে দেখতে হবে না, এটাই যা রক্ষে। আমি উত্তর দিলাম না, দিতে পারলাম না। আমার হয়েই যেন উত্তর দিল বড় বৌদি। ফেরত দিলে অবশ্য মনে খুবই আঘাত পাবে, যতই হোক পাঠিয়েছে আশা করে। সেই কথাই ভাবছি, অথচ তোমার শ্বশুরের যা মেজাজ দেখলাম। সইটা করুন তাড়াতাড়ি, অসহিষ্ণুতা প্রকাশ করে পিয়নটা। না তো লিখে দিন, নিতে চান না। না বাবু, তুমি যেন ঘোড়ায় জিন দিয়ে এসেছো, একটু ভাবা চিন্তার সময় দিলে না। নাও, কোথায় সই দিতে হবে বলো। প্রকৃতির সমস্ত রোষ কেমন করে যেন নিবৃত্ত হয়ে গেছে। উদ্যত ঝড় শান্ত নিরুদ্যম। শুধু মেঘমুক্ত আকাশে এক চিলতে বিদ্যুৎ চমকালো। দেখলে তো বড় বৌমা, মিথ্যে বলি আমি? দেখলে তোমার ছোট জাটির বুকের পাটা? পিয়নটা মার খেলো না দেখে বেঁচেছিলাম, কিন্তু গায়ের কাঁটাগুলো মেলোতে অনেকক্ষণ সময় লেগেছিল আমার।